আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 97তম ব্যাচ। আজকে আপনাদের 10ম ক্লাস। আমাদের কোর্সের মডিউলটা যেভাবে ডিজাইন করা হয়েছে, 10টা ক্লাস হয়ে গেলে পরে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। তো আজকের ক্লাসটা হয়ে গেলে নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। তো আমি এখন এক্সাম সম্পর্কে বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন। তো আপনাদের মিড টার্ম এক্সামটা হচ্ছে একটা সেলফ ইভালুয়েশন এক্সাম, বা হচ্ছে এটা নিজেকে নিজে মূল্যায়ন করার একটা এক্সাম হচ্ছে মিড টার্ম এক্সামটা। তো এখানে আপনারা অনেকেই আছেন যে অনলাইন এক্সাম কিভাবে হয়, বা হচ্ছে অনলাইন এক্সাম কখনো দেননি বা এক্সপেরিয়েন্স করেননি। তো এটা জাস্ট হচ্ছে আপনাদের অনলাইন এক্সামের সাথে পরিচিত করানো, পাশাপাশি বিগত ক্লাসগুলো যে আপনাদের হয়ে গেছে 10টা ক্লাস, আজকে সহ 10টা ক্লাস হয়ে যাবে। তো এই ক্লাসগুলোকে হচ্ছে আবার একটু ঝালাই করে নেওয়া, বা হচ্ছে ক্লাসগুলো আবার একটু মানে স্টাডি করার জন্য হচ্ছে মূলত এই মিড টার্ম এক্সামটা নেওয়া হয়। কারণ 10টা ক্লাস হয়ে গেলে পরে হচ্ছে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের ফাইবার, আপওয়ার্ক এগুলোর অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়া হবে। তো তার কারণে হচ্ছে আপনাদের বিগত ক্লাসগুলোকে হচ্ছে আরেকবার রিভিশন করানোর জন্যই মিড টার্ম এক্সামটা নেওয়া হয়। তো এক্সামটা হবে হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম, 50 মার্কসের একটা এক্সাম। এখানে 25টা থাকবে এমসিকিউ আর 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। 25টা এমসিকিউর জন্য 25 মার্কস এবং 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য এক একটা কোয়েশ্চেনের জন্য 5 মার্কস করে 25 মার্কস। তো ইন টোটাল হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম হবে। পাশ করতে হলে আপনাদেরকে পেতে হবে 35। 35 পেলে হচ্ছে পাশ হবে। আর এক্সাম তো হচ্ছে 50 মার্কসের। সিলেবাস হচ্ছে বিগত যে 10টা ক্লাস হয়ে গেছে স- সেই ক্লাসের ভিডিওগুলো ভালো মতো দেখবেন। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে পারেন, ফ্রিল্যান্সিং নিয়ে পড়াশোনা করতে পারেন, বা টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারেন। তবে বেশিরভাগই হচ্ছে আপনাদের এই ক্লাসগুলো থেকেই কোশ্চেন হবে। লাস্ট যে ক্লাসগুলো আমরা করেছি সেগুলো থেকে প্রশ্ন হবে। তো সবাই ক্লাস ভিডিওগুলো আবার শুরু থেকে সবগুলো দেখবেন। আর এক্সাম দিতে হলে আপনাদেরকে হচ্ছে শুরুতে নাম লিখতে হবে এবং রোল নাম্বার লিখতে হবে। এটাকে রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি এরকম লেখা থাকবে। তো শুরুতেই হচ্ছে আপনাদের নাম, তারপর রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি সেটা লিখতে হবে। তো যাদের হচ্ছে রোল নাম্বার ভুলে গেছেন, খুঁজে পান না, এটা সেটা নানান ধরনের প্রবলেম আছে, আপনারা অবশ্যই এক্সামের আগে অফিস টাইমে অফিসে ফোন করে আপনাদের রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন এবং এটা সেভ করে রাখবেন। রোল নাম্বার ছাড়া আপনার হচ্ছে অ্যান্সার শিটটা জমা হবে না। আর যদি কোনো কারণে রোল নাম্বারটা কালেক্ট করতে না পারেন, তারপরেও এখানে কিছু একটা নাম্বার লিখে দিতে পারেন বা আপনার ফোন নাম্বারটা লিখে দিয়ে সাবমিট করতে পারেন। তবে কিন্তু একদম ব্ল্যাঙ্ক যদি রাখেন তাহলে সেটা হচ্ছে সাবমিট হবে না। আর এখানে যে 25টা এমসিকিউ থাকবে সেটার তো 25 মার্কস থাকবে। আর যেটা 5টা শর্ট কোয়েশ্চেন আমরা পাবো সেখানে হচ্ছে 25 মার্কস, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর রিকোয়ার্ড থাকবে। রিকোয়ার্ড বলতে যে আপনাদেরকে অবশ্যই ওখানে অ্যান্সার লিখতে হবে। যদি আপনি অ্যান্সার না পারেন বা না জানেন উত্তরটা, তো সেক্ষেত্রে ওখানে অ্যান্সারের জায়গায় কিছু একটা লিখে দিতে হবে, নয়তো আপনার অ্যান্সার শিটটা জমা হবে না। ঠিক আছে, রিকোয়ার্ড করা আছে তো তো তার জন্য ওখানে অ্যান্সার লিখতে হয়। আর যদি নাও পারেন সেটা লিখে দিবেন। তাহলে তা না হলে কিন্তু এক্সাম আপনার অ্যান্সার শিটটা ওটা সাবমিট হবে না, সাবমিট ফেল দেখাবে। আচ্ছা, তো এই তো গেল। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যেহেতু সেলফ ইভালুয়েশন, আপনার অ্যান্সার শিট আপনিই চেক করবেন। এখানে আমি বা অন্য কেউ হচ্ছে আপনার অ্যান্সার শিটটা দেখার সুযোগ নেই, বা এখানে আপনাকে মূল্যায়ন করারও কিছু নাই। তো এখানে আপনি নিজেকে নিজে মূল্যায়ন করবেন। আপনাদের এই 50 মার্কসের এক্সামের জন্য টাইম হবে হচ্ছে 40 মিনিটস, 40 মিনিট টাইম থাকবে।
ঠিক আছে, 40 মিনিটের মধ্যে সব অ্যান্সার দিয়ে হচ্ছে সাবমিট করে দিবেন। তো সাবমিট করার পর আপনাকে ওখানে আবার জিজ্ঞেস করবে যে আপনি অ্যানাদার সাবমিশন করতে চাচ্ছেন কি না। তো প্রয়োজন নেই, একবার সাবমিট করলে এটা সাবমিট হয়ে যায়। এরপর সাবমিট করার পর আপনারা ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর এরকম একটা অপশন দেখতে পাবেন। তো ওখানে ভিউ রেজাল্ট বা ভিউ স্কোরে ক্লিক করলে আপনি এইমাত্র যে অ্যান্সার শিটটা সাবমিট করেছেন সেটা আপনার সামনে চলে আসবে। তো ওখানে যে এমসিকিউর যে অ্যান্সারগুলো আছে সেগুলো তো আপনি যে কয়টা কারেক্ট দিয়েছেন সেগুলো দেখাবে, আর যে কয়টা ইনকারেক্ট হয়েছে সেটাও দেখাবে আপনাকে। আপনি ওখানে ওই মার্কসটা কাউন্ট করে নেবেন। আর নিচের দিকে যে শর্ট কোয়েশ্চেনগুলো থাকবে, 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে, ওগুলো আপনি দেখবেন যে আপনি কারেক্ট অ্যান্সার লেখার পরেও সবগুলো ইনকারেক্ট দেখাচ্ছে। আমি যেটা বলি সেটা আগে মন দিয়ে শুনেন। এখন কিছু দেখা আমি তো স্ক্রিনই শেয়ার করি নাই, দেখবেন কি? আমি কি বলি সেটা মন দিয়ে শোনেন। ওখানে যেই 5টা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা দেখতে পাবেন, সেগুলো আপনি দেখবেন যে আপনি কারেক্ট অ্যান্সার লিখেছেন, তারপরেও সেগুলো ক্রস দিয়ে দিয়েছে বা হচ্ছে ইনকারেক্ট দেখাচ্ছে। তো এটার কারণ হচ্ছে এখানে যিনি প্রশ্নটা করেছেন তিনি হচ্ছে প্রশ্নের অ্যান্সার গুলো যেভাবে সেট করে দিয়েছেন, ঠিক হুবহু ওই লেখাটার মতো না হলে, যেহেতু এটা কম্পিউটারাইজড, সে হচ্ছে এটা রিড করতে পারে না বা পড়তে পারে না। তো সেই কারণে সে এটাকে ইনকারেক্ট মনে করে ক্রস দিয়ে দেয়। ঠিক আছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে এক একজনের লেখার স্টাইল এক এক রকম, বা ভুলের ধরনও এক এক রকম। যেমন ধরুন আহ কোন একটা লেখা যখন আমরা লিখি, যেখানে ক্যাপিটাল লেটার দেওয়ার কথা সেখানে ক্যাপিটাল লেটার না লিখে আমরা স্মল লেটার লিখি। বা হচ্ছে ধরেন যেখানে কমা বা ফুল স্টপ দেওয়ার কথা, মানে পাংচুয়েশন মার্কস দেওয়ার কথা, সেখানে আপনি পাংচুয়েশন মার্কস ব্যবহার করলেন না। এছাড়া হচ্ছে কোনো একটা কি বিষয়ে ধরেন পয়েন্ট আকারে যখন আমরা লিখি, কেউ আছে যে পাশাপাশি লেখে, কেউ উপর নিচে এভাবে হচ্ছে সিরিয়ালি লেখে, কেউ ABCD এভাবে পয়েন্ট দেয়, কেউ 1 2 3 4 এভাবে পয়েন্ট দেয়, তাই না? তো এক একজনের লেখার স্টাইল হচ্ছে আমাদের এক এক রকম। তো যেহেতু উম, আহ, এখানে অ্যান্সার সেট করে দেওয়া হয়েছে, তো এত লেখার স্টাইল বা এত ভুলও তো সেট করে দেওয়া যায় না। তো ওখানে যেভাবে আপনার হচ্ছে অ্যান্সারটা সেট করে দেওয়া হয়েছে, একদম এক্স্যাক্টলি ওই লেখাটার মতো না হলে আম, সে এটাকে ইনকারেক্ট মনে করে এটা ক্রস দিয়ে দেয়। তো এটা নিয়ে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। আপনি যদি অ্যান্সারটা সঠিক লেখেন, যেমন ক্যাপিটাল লেটার মানে ক্যাপিটালাইজেশন বা পাংচুয়েশন মার্কসের জন্য বা লেখার স্টাইলের জন্য যদি হচ্ছে আপনার এটা ক্রস দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ওই মার্কসটাও কাউন্ট করে নেবেন যদি আপনার অ্যান্সারটা সঠিক হয়। ঠিক আছে, আপাতত আমি এই বিষয়গুলো মিড টার্মে ওভারলুক করছি, যেমন গ্রামাটিক্যাল মিস্টেক বা হচ্ছে ক্যাপিটালাইজেশন বা পাংচুয়েশন মার্কসের জন্য বা লেখার স্টাইলের জন্য, এগুলো হচ্ছে ওভারলুক করে ওভারলুক করবেন। আপনার অ্যান্সার যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনি ওই মার্কসটা হচ্ছে কাউন্ট করে নেবেন। পাশ করা কঠিন কেন হবে? আমি তো বললাম যদি আপনার অ্যান্সার সঠিক হয় আপনি ওই মার্কসটা কাউন্ট করে নেবেন। আগে আমি কি বলি সেটা ভালো মতো শুনে নেন। যদি অ্যান্সার সঠিক হয় তাহলে আপনি ওই মার্কসটা কাউন্ট করে নেবেন। এক একটা কোয়েশ্চেনের জন্য হচ্ছে 5 মার্ক, 5 মার্কস করে। ঠিক আছে, তো 5 5 25 মার্কস। আপনার যে কয়টা সঠিক হবে সেই কয়টার মার্কস হচ্ছে আপনারা ইয়ে যোগ করে নেবেন। আপনার MCQর যে কয়টা কারেক্ট হয়েছে সেটার সাথে ওইটা যোগ করে নেবেন। ঠিক আছে, যোগ করে নিয়ে হচ্ছে টোটাল যেটা হয় সেটাই হচ্ছে আপনার মার্কস। তো 50 মার্কসের মধ্যে পাশ করতে হলে হচ্ছে 35 পেতে হবে। তো আজকে তো হচ্ছে কি বার? সোমবার। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবারে।
তো বুধবার দিন হচ্ছে এক্সামটা দেন আপনারা, নাকি প্রিপারেশনের জন্য টাইম লাগবে? তবে এখানে একটা বিষয় হচ্ছে, মিড টার্ম এক্সামের না হওয়া পর্যন্ত হচ্ছে আপনাদের আর কোনো টপিক ক্লাস দেখানো হবে না। মিড টার্ম এক্সাম হবে, তারপর হচ্ছে আপনার আমরা নতুনভাবে আবার হচ্ছে 11তম ক্লাস শুরু করব মার্কেট প্লেস দিয়ে। ঠিক আছে? তো এখন যদি বুধবারটা আপনাদের হচ্ছে কনভেনিয়েন্ট হয় তাহলে বুধবার দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সেদিন জুমে কোনো ক্লাস হবে না। ঠিক আছে, জুমে ক্লাস হবে না। আপনাদের হচ্ছে গ্রুপের মধ্যে আমি নোটিশ দিব। ওই নোটিশে হচ্ছে আপনাদের প্রশ্নের লিঙ্কটা দিয়ে দিব, গুগল ড্রাইভের লিঙ্কটা আমি প্রশ্নের সাথে দিয়ে দিব। আর আপনাদের তো হচ্ছে সন্ধ্যা 7টা থেকে ক্লাস, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত হচ্ছে ওই লিঙ্কটা আপনাদের গ্রুপে থাকবে, নাকি আরেকটু বাড়িয়ে দিব টাইমটা? আচ্ছা যান, আপনাদের সন্ধ্যা 7টা থেকে রাত 12টা। ঠিক আছে, সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত আপনাদের গ্রুপের মধ্যে ওই নোটিশটা থাকবে। 7টা থেকে 12টার মধ্যে যে কোনো সময়ে আপনি হচ্ছে এক্সামটা দিতে পারবেন। যে যখন হচ্ছে লিংকে ক্লিক করবেন ওই সময় থেকে তার টাইমিংটা শুরু হবে। সবাই বুঝে নেন বিষয়গুলো। আপনাদের হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত গ্রুপের মধ্যে আপনাদের প্রশ্নের লিংকটা দেয়া থাকবে, 12টার পর সেটা রিমুভ করে দেওয়া হবে। 7টা থেকে 12টার মধ্যে যার যখন সুবিধা হয় ওই টাইমে আপনারা এক্সামটা দিতে পারবেন। এমন বিষয় না যে 7টার সময় লিংক দিয়েছি 7টাতেই এক্সামটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? ওইটা না, আপনারা যে কোনো টাইমে দিতে পারবেন। 40 মিনিট সময় হাতে রেখে হচ্ছে আপনাদের এক্সামে বসবেন। ঠিক আছে, লিংকে যখন ক্লিক করবেন তখন থেকে আপনার টাইমিংটা শুরু হবে। তো ওই টাইমের মধ্যে এক্সাম শেষ করে ইনশাল্লাহ জমা দিয়ে দিবেন আর রেজাল্টটা দেখে নেবেন। আমি আবারও বলছি, এটা সেলফ ইভালুয়েশন। নিজেকে নিজে মূল্যায়ন করবেন। নিজে এই 10টা ক্লাসে কি কি শিখেছেন সেটার উপর হচ্ছে নিজেকে মূল্যায়ন করেন, কারণ এই 10টা ক্লাস হয়ে গেলে আমরা মার্কেট প্লেসে যাব। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ক্লাস ভিডিওগুলো দেখতে হবে, এক্সামের জন্যই হোক বা মার্কেট প্লেসের জন্যই হোক, আবার এগুলোকে ঝালাই করতে হবে। তো সেই কারণে আপনাদের যদি হচ্ছে মনে করেন যে সময় লাগবে, তো সেক্ষেত্রে আপনারা আম, শনিবারটা পিক করতে পারেন। তো সেক্ষেত্রে বুধবার কিন্তু ক্লাস বন্ধ থাকবে। এক্সাম হওয়ার পর ইনশাল্লাহ আবার হচ্ছে সোমবার থেকে ক্লাস শুরু হবে। ঠিক আছে? তো ওটা ভালো মতো বুঝে নিয়েন। তো সোমবারের আগে আর জুমে ক্লাস হবে না। শনিবার দিন এক্সাম হবে, দেন হচ্ছে সোমবার থেকে ইনশাল্লাহ আবার আমরা 11তম ক্লাস দিয়ে ক্লাস শুরু করব। ঠিক আছে, তো আপনারা ডিসিশন নেন, আমাকে একটু দ্রুত সবাই জানিয়ে দেন। শনিবার নাকি বুধবার? হ্যাঁ, মেজরিটি যে ডিসিশনটা নিবে আমরা সবাই সেটাই হচ্ছে মেনে নিব। এখানে যারা উপস্থিত আছেন এর মধ্য থেকে আপনারা একবার একবার করে লিখবেন, বুধবার অথবা হচ্ছে শনিবার। একবার করে লেখেন, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আপনারা তো সবাই তো স্যাটারডে বা শনিবারের কথাই বলছেন। আচ্ছা, একজনও তো পেলাম না বুধবারের কথা বলছেন। ঠিক আছে, তাহলে আমরা এটাই ধরে নেই যে আপনারা সবাই একমত আছেন যে শনিবারের হচ্ছে এক্সাম দেওয়ার ব্যাপারে। ঠিক আছে, মেজরিটি যে ডিসিশনটা নিয়েছে আমরা সবাই সেটাই মেনে নিব। ঠিক আছে, এই কয়েকটা দিন কাজে লাগান। ক্লাস ভিডিওগুলো খুব ভালো মতো আবার হচ্ছে শুরু থেকে দেখেন, আর একটু প্রিপেয়ার্ড হন। ঠিক আছে, তাহলে নেক্সট শনিবার হচ্ছে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব। ঠিক আছে, বুধবার দিন ক্লাস বন্ধ থাকবে, শনিবার দিন আপনারা এক্সাম দিবেন, আমি গ্রুপে আপনাদেরকে নোটিশটা দিয়ে দিব।
ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের মেইন টপিকে চলে যাই। আজকে আমাদের ক্লাসের মেইন টপিক আমরা আজকে এসইওর ইন্ট্রোটা জানবো, এর টাইপস এবং ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসটা মূলত একটা থিওরেটিক্যাল ক্লাস হবে। আহ, তো এটা মিড টার্ম এক্সামের জন্য আজকের ক্লাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আমরা এসইওর ইন্ট্রোটা জানবো, এর টাইপস এবং ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো থিওরেটিক্যাল ক্লাস হলেও এটা মিড টার্ম এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম কোয়েশ্চেন আপনাদের এই ক্লাসের উপর বেস করে হচ্ছে হবে। আচ্ছা, এসইও এর পূর্ণরূপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করি, তাই না? আমরা গুগল ব্যবহার করি, বিং ব্যবহার করি, ইয়াহু ব্যবহার করি, এরকম অনেক সার্চ ইঞ্জিন আমরা ব্যবহার করি। তো ধরুন আপনি আপনার নিজের একটা ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট আপনি তৈরি করলেন। তো তৈরি করার পর সেটা পাবলিশ হয়ে গেল, পাবলিশ করে দিলেন। আপনি পাবলিশ করার পর আহ, কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে যখন কোনো সার্চার সার্চ করে সার্চ ইঞ্জিনে, সেই নির্দিষ্ট কিওয়ার্ডে যখন আপনার ওয়েবসাইটটা সার্চ রেজাল্ট পেজেসের একদম টপে আসে, এই যে প্রসেসটা, যেই প্রসেসের মাধ্যমে এই ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে ভিজিবল করা হয় বা একদম টপে নিয়ে আসা হয়, এই প্রসেসটাকেই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। ঠিক আছে, তো সার্চ ইঞ্জিন টা কিভাবে কাজ করে? সার্চ ইঞ্জিনটা মূলত তিনটা ধাপে কাজ করে। এক নাম্বার ক্রলিং, দুই নাম্বার ইন্ডেক্সিং, তিন নাম্বার র্যাঙ্কিং। ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, এই তিনটা ধাপে সার্চ ইঞ্জিন কাজ করে। আমরা যখন কোনো কিছু পোস্ট করি বা কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা ধরেন ওয়েবসাইটে যখন আমরা পাবলিশ করি, তখন এটা জাস্ট ইমাজিন করা হয় যে তখন সার্চ ইঞ্জিন থেকে এরকম একটা স্পাইডার বা এরকম একটা বোট বের হয়ে আসে। তো রিয়েল লাইফে তো আসলে এটার কোনো এক্সিস্টেন্স নাই, এটা জাস্ট ইমাজিন করা হয় বা কল্পনা করা হয় যে এমন একটা বোট বা স্পাইডার সার্চ ইঞ্জিন থেকে বেরিয়ে আসে। এটা বের হয়ে এসে আমরা যে কন্টেন্ট বা ওয়েবসাইট যেটা পাবলিশ করলাম সেটার উপর ক্রল করে যায়। তো ক্রল করে সে এখান থেকে ডাটা কালেক্ট করে বা বোঝার চেষ্টা করে যে আমাদের কন্টেন্টটা কি টাইপের। ঠিক আছে, তো প্রথম ধাপে সে ক্রল করে বা ক্রলিংটা থাকে। এরপর দুই নম্বরে এসে সে এটাকে ইন্ডেক্স করে। ধরেন এখানে যে আমরা কিওয়ার্ড গুলো ব্যবহার করেছি বা যেই ইমেজ গুলো ব্যবহার করেছি বা এখানে যে টাইটেল দিলাম, মেটা টাইটেল দিলাম, ডেসক্রিপশন লিখলাম, এই সব কিছুকে সে অ্যানালাইজ করে এখানে সে এটাকে আলাদাভাবে ইন্ডেক্স করে। যেমন ধরেন ফুড রেলিভেন্ট যদি কন্টেন্ট হয়, তো সেক্ষেত্রে সে ফুড রেলিভেন্ট কন্টেন্টের মধ্যে এটাকে আলাদাভাবে ইন্ডেক্স করে নেয়। ধরেন ফ্যাশন রেলিভেন্ট কোনো একটা কন্টেন্ট বা ব্লগ সাইট কোনো একটা বিষয়ের উপরে, তো এগুলোকে সে আলাদা আলাদা করে ইন্ডেক্স করে নেয়। এরপর ইন্ডেক্স করা শেষ হলে তারপর সে তৃতীয় ধাপে চলে যায়। এরপর সে কি করে, এই সার্চ ইঞ্জিনকে গিয়ে সে রিপোর্ট করে। তো রিপোর্ট করার পর ওইটার আমরা যে কিওয়ার্ড, ইমেজ, তারপর যে এসইওটা করি সেটার উপরে আমাদের ওয়েবসাইট বা কন্টেন্টটা র্যাঙ্ক করে। তো এইভাবেই মূলত সার্চ ইঞ্জিনটা কাজ করে, তিনটা লেয়ারে বা তিনটা ধাপে আমাদের পোস্টগুলো বা কন্টেন্টগুলো বা ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে। তো রিয়েল লাইফে কিন্তু আসলে এরকম স্পাইডার বা বোট নেই, এটা জাস্ট ইমাজিন করা হয়। তো আমরা বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন ব্যবহার করি, তাই না? যেমন আমরা যদি দেখি,
সার্চ ইঞ্জিন, আমরা ইমেজটা দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকেও দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিন ব্যবহার করি। তো গুগল তো আমরা সবাই চিনি, তাই না? আমাদের গুগল হচ্ছে কি, আমাদের যত ইনফরমেশন বা যা কিছু জানার প্রয়োজন পড়ে আমরা সবার প্রথমে গিয়ে গুগলে সার্চ করি। তো এটা একটা সার্চ ইঞ্জিন। এছাড়া বিং আছে মাইক্রোসফটের। মাইক্রোসফটের যে সার্চ ইঞ্জিন সেটার নাম হচ্ছে বিং। এরপর ইয়াহু আছে। ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাছাড়াও ইউটিউব হচ্ছে সেকেন্ড, মানে সেকেন্ড হাইয়েস্ট ইয়ে প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে গুগলের পরে সবচাইতে বেশি সার্চ করা হয়। মানে এখন হচ্ছে মানুষ গুগলের পরেই হচ্ছে ইউটিউবে সার্চ করে কোনো একটা ইনফরমেশন বা কোনো কিছু জানার প্রয়োজন পড়লে। এছাড়া ডাকডাক গো আছে, আউল আছে, ইকোশিয়া আছে, কোয়ান্ট আছে, আস্ক ডট কম আছে। আরো অসংখ্য সার্চ ইঞ্জিন আছে। আর এমন কিছু দেশ আছে যারা কিনা তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে। যেমন চায়না, এরা এদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে। ঠিক আছে, এই যে বাইজু, ইয়ান্ডেক্স, এগুলো সব হচ্ছে আলাদা আলাদা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, আয়াতকে ঘরে আসতে বলো তো অরিত্রী। তো আমরা হচ্ছে, আচ্ছা, এসইও কে বিভিন্ন ভাবে হচ্ছে ক্লাসিফাই করা হয়েছে বা ক্লাসিফিকেশন, বা এসইওর বিভিন্ন টাইপস আছে। ঠিক আছে, এসইওর বিভিন্ন টাইপস আছে। তো এ- এখানে 12টা টাইপ দেখাচ্ছে, যে 12 টাইপস অফ এসইও। তো আমাদের এতগুলো এখন জানার প্রয়োজন নেই, আমাদের হচ্ছে যতটুকু জানার, জানলে এখন চলবে, আমরা ততটুকু হচ্ছে শিখবো। তো আপনাদের যদি এক্সামে প্রশ্ন আসে যে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, তো সেক্ষেত্রে আপনারা লিখবেন হচ্ছে 4 টাইপস। শুরুতে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, দ্বিতীয় হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, 3 নাম্বার হচ্ছে গ্রে হ্যাট এসইও, 4 নাম্বার হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। আমি একটু পরে দেখাবো, এগুলো ডেফিনেশন সহ দেখাবো। আর সিম্পলি যদি এভাবে হচ্ছে বলে যে এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, তো সেক্ষেত্রেও আপনারা হচ্ছে 4 টাইপস লিখবেন। 1 নাম্বার হচ্ছে অন পেজ এসইও, 2 নাম্বার হচ্ছে অফ পেজ এসইও, 3 নাম্বার হচ্ছে টেকনিক্যাল এসইও, 4 নাম্বার হচ্ছে লোকাল এসইও। ঠিক আছে, এই 8 প্রকার হচ্ছে আমরা আপাতত শিখবো। তো আমি আপনাদেরকে দেখাই, এটার ডেফিনেশন সহ হচ্ছে সুন্দর মতো দেখিয়ে দিই। তো শুরুতে হচ্ছে অন পেজ এসইও। সিম্পলি যদি আপনাদেরকে জানতে চায় এসইওর কত প্রকার বা এসইওর ক্লাসিফিকেশন জানতে চায়, সেক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখে এটা লিখবেন। তো 1 নম্বরে অন পেজ এসইও বা অন সাইট এসইও। আচ্ছা, অন পেজ বা অন সাইট, এখানে নামটা থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে না যে মানে পেজের ভিতরে বা হচ্ছে সাইটের ভিতরে যে এসইওটা হয়ে থাকে সেটাকে অন পেজ এসইও বা অন সাইট এসইও বলা হয়। তো এখানে উম একটা ডেফিনেশন দিয়েছে, আমরা সেটা একটু পড়ি। On-site SEO refers to the practice of optimizing elements on a website, such as the content and HTML code. It improves its ranking in search engine results pages and attract more relevant traffic to the website. This is different from of off-site SEO, which involves optimizing external factors like backlinks and social media signals. আচ্ছা, এটা এত কঠিন করে বুঝতে হবে না, আপনারা জাস্ট বুঝে নেন যে একটা সরি, একটা কন্টেন্টকে র্যাঙ্ক করানোর জন্য আমরা কি করি, একটা পেজের ভিতরে কিছু এসইও করি। যেমন আমরা কিওয়ার্ড রিসার্চ করি,
তারপর কন্টেন্টটাকে এসইও কোয়ালিটির কন্টেন্ট আমরা তৈরি করি, তারপর এখানে কিছু ইন্টারনাল লিঙ্কিং করি। আচ্ছা, আপনাদের মনে আছে কিনা আমরা যে লিঙ্কডইনে আর্টিকেল লিখেছিলাম, তাই না? তো লিঙ্কডইনে আর্টিকেল লেখার সময় আমরা কি করেছিলাম, সেখানে একটা টাইটেল দিয়েছি, একটা মেটা টাইটেল দিয়েছি, সেখানে কিছু ইমেজ ব্যবহার করেছি। তারপর হচ্ছে ওখানে একটা আমরা কিভাবে ব্যাকলিঙ্ক করতে হয় বা হচ্ছে হাইপার লিঙ্ক করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। তো ওই লিঙ্কডইনের আর্টিকেল রাইটিং এর মধ্যে আমরা যেই যেই কাজগুলো করেছিলাম সেটাকেই হচ্ছে অন পেজ এসইও বলা হয়। বুঝতে পারছেন? যেমন শুরুতে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইওর প্রথমে হচ্ছে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো এসইওর একটা বিরাট অংশ জুড়ে আছে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। তো এটা আসলে মূলত পুরোটাই হচ্ছে কিওয়ার্ডের খেলা। এখানে আপনি যত সুন্দরভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন বা যত ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, ততই হচ্ছে পসিবিলিটি বেড়ে যায় আপনার কন্টেন্টটা বা আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক মানে হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। আচ্ছা, তো অন পেজ এসইও করতে হলে আমাদেরকে কি করতে হবে? শুরুতে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এরপর হচ্ছে কোয়ালিটি এসইও কন্টেন্ট। আপনি যে কন্টেন্টটা পাবলিশ করবেন সেটা যেন কোয়ালিটি এসইও কন্টেন্ট হয়। এরপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও, যেটা আমরা ওই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্কগুলোকে দেই। তারপর মেটা ডাটা এসইও অপটিমাইজেশন, ইমেজ এসইও অপটিমাইজেশন। এটার আপনাদের ক্লাস আছে, কিভাবে ইমেজ এসইও করতে হয় সেটা আমরা দেখব কিছুদিন পরে। তারপর হচ্ছে ইউআরএল স্ট্রাকচার, এই সবগুলো হচ্ছে আপনার অন পেজ এসইওর মধ্যে পড়ে। ঠিক আছে, এই কাজগুলো করতে হবে। এরপর 2 নম্বরে হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। তো এটা জাস্ট অন পেজের বিপরীত। অন পেজে হচ্ছে পেজের ভিতরে সব কাজ হয়, পেজের ভিতরে যা যা কিছু কাজ হয় সেটা নিয়ে হচ্ছে আমাদের অন পেজ এসইও। আর বাইরে থেকে যেই কাজগুলো করা হয় আপনার ওই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য সেটাকে অফ পেজ বা অফ সাইট এসইও বলে। Off-page SEO, also called off-site SEO, is the practice of improving website search engine ranking by optimizing factors outside of the website itself. This can be done by building high quality backlinks, promoting the website on social media, and other forms of online marketing. আচ্ছা, তো আমরা কি করতে পারি? যেমন the goal is to increase the website's authority, reputation, and relevance in the eyes of search engines, which can result in higher search engine rankings and more organic traffic to the website. আপনার ওই ওয়েবসাইটে আর মানে বেশি বেশি অর্গানিক ট্রাফিক ড্রাইভ করার জন্য হচ্ছে আপনি কি করতে পারেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের আপনার লিঙ্কগুলোকে শেয়ার করতে পারেন। তো এটাকে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও বলা হয়। তো কি কি করতে করা যাবে? গেস্ট ব্লগিং। আচ্ছা, ব্যাকলিংটা কি জানেন? ব্যাকলিংটা হচ্ছে আমরা যে পিন্টারেস্টের কাজ করেছিলাম না, যেমন পিন্টারেস্ট প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা একটা ল্যান্ডিং পেজে বা কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা ইউটিউব চ্যানেলে হচ্ছে আমরা ট্রাফিক ড্রাইভ করতে পারি, তাই না? তো এটাকেই মূলত ব্যাকলিং বলা হয়। পিন্টারেস্টে যে কাজটা আমরা করেছি সেটাকে ব্যাকলিং বলা হয়। তো আমরা এখানে কি করতে পারি? ওয়েবসাইটের ভিউজ বাড়ানোর জন্য এখানে আমরা ব্যাকলিং করতে পারি। তারপর আছে হচ্ছে হেরো, কম্পিটিটরের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস। আপনার মার্কেটে আপনার যারা কম্পিটিটর আছে বা সিমিলার ওয়েবসাইট যাদের আছে বা সিমিলার টপিক নিয়ে বা ক্যাটাগরি নিয়ে যাদের ওয়েবসাইট আছে, এরাই তো আপনাদের কম্পিটিটর। তো এই কম্পিটিটরদেরকে রিসার্চ করা বা অ্যানালিসিস করা, এটা হচ্ছে আহ, আপনার অফসাইট এসইওর একটা কাজ। বা অফসাইট এসইও করতে হলে আপনাকে কি করতে হবে? কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস করতে হবে। এরপর আসে হচ্ছে ইন্টারনেট অ্যাডস, প্রেস ডিস্ট্রিবিউশন, ব্র্যান্ড সিগন্যালস। এই সবগুলো হচ্ছে অফসাইট এসইওর মধ্যে পড়ে। এরপর 3 নম্বরে হচ্ছে টেকনিক্যাল এসইও। নাম থেকেই বোঝা যাচ্ছে যে টেকনিক্যাল বিষয়বস্তুগুলো যেই এসইওর মাধ্যমে হচ্ছে অপারেট করা হয় বা হ্যান্ডেল করা হয় সেটাকে টেকনিক্যাল এসইও বলে। Technical SEO involves making website optimizations that help search engines crawl and index a website more easily, thereby improving its search engine ranking.
This includes tasks such as optimizing site load time, ensuring the robot text files are properly configured, and setting up redirects correctly. The goal of technical SEO is to make a website more accessible and user friendly for both search engines and website visitors. আচ্ছা, তো এখানে কি বলছে যে টেকনিক্যাল এসইওটা হচ্ছে টেকনিক্যাল বিষয়গুলো হচ্ছে হ্যান্ডেল করে। আচ্ছা, তো এক্সাম্পল হিসেবে আপনারা ধরেন যে আপনার কোনো একটা ইনফরমেশন জানতে হবে বা আপনি একটা ইনফরমেশন জানতে চাচ্ছেন। তো আমরা কি করি, গুগলে গিয়ে সার্চ করি, তাই না? ইনফরমেশনটা জানার জন্য আমরা গুগলে সার্চ করি। তো সার্চ করার পর গুগল তো আমাদের কিছু রেজাল্ট শো করে, আমাদেরকে কিছু ওয়েবসাইট সে দেখায়। তো সেখান থেকে আপনি একটা ওয়েবসাইট পিক করলেন। তো ওই ওয়েবসাইটটাতে ক্লিক করার পর ওটা হচ্ছে অনেক টাইম নিয়ে লোড হচ্ছে। ঠিক আছে, মানে লোড দেখাচ্ছে বা লোডিং দেখাচ্ছে। তো আমরা সাধারণত কি করি, বা আপনি যদি একজন ইউজার পয়েন্ট অফ ভিউতে চিন্তা করেন, তাহলে আমরা কি করি? যখনই কোনো সাইট হচ্ছে লোড হতে অনেক বেশি সময় নেয়, তো সেক্ষেত্রে আমরা কি করি, ওইটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে বা পরিত্যাগ করে আমরা হচ্ছে অন্য আরেকটা ওয়েবসাইটে যাই, যেখানে হচ্ছে ওরা সিমিলার ইন্টারেস্ট গুলো হচ্ছে সার্ভ করছে, হটস্পটে চলছে। তো এই যে সাইটের লোডিং টাইমটা, সেটাকে হচ্ছে আপনার রিডিউস করা বা এটাকে কন্ট্রোল করা, এই কাজটা টেকনিক্যাল এসইও দিয়ে হয়। ঠিক আছে, তো ইউজারদের তো বা ভিউয়ার্সদের এত সময় নাই যে হচ্ছে কখন সাইট লোড হবে, তারপর সেখান থেকে হচ্ছে তারা ইনফরমেশন জানবে। ঠিক আছে, এতটা সময় হচ্ছে কারণ নেই। তো সেক্ষেত্রে আপনার এই যে ইয়েটা, ওয়েবসাইটটা, সেটার লোডিং টাইমটাকে অপটিমাইজ করা বা ওয়েবসাইটটা হচ্ছে খুব স্পিডে হচ্ছে এটাকে আম, ও ইয়ে করা, ওপেন হয়ে যাওয়া, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। ঠিক আছে, এই যে সাইট লোডিং টাইমটা। এরপর 2 নম্বরে হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। এরা কি বাসায় এসছে? 2 নম্বর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। তো আমরা ম্যাক্সিমাম ইউজার হচ্ছে মোবাইল ইউজার, যাদের ল্যাপটপ পিসি বা অন্য ডিভাইস আছে এরাও মোবাইল ইউজার, তাই না? এবং আমরা সবাই হচ্ছে মোবাইলে সার্চ করতে বা মোবাইলটা ব্রাউজ করতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই যে আমাদের ওয়েবসাইট গুলো, সেগুলো হচ্ছে আমাদেরকে কি করতে হবে, মোবাইল ফ্রেন্ডলি করতে হবে, যেন মোবাইল থেকেও খুব সহজে হচ্ছে এটাকে ইয়ে করা যায়, ইউজ করা যায়। আচ্ছা, একটা মিনিট আমাকে একটু সময় দিবেন প্লিজ। আচ্ছা, তো 2 নম্বর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। মোবাইল ফ্রেন্ডলিনেসে হচ্ছে কি, যে আমাদের ওয়েবসাইটটা মোবাইল থেকেও যেন খুব সহজে হচ্ছে এটাকে ইউজ করতে পারে, সেভাবে ইউজার ফ্রেন্ডলি হিসেবে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটটা তৈরি করতে হবে। এরপর হচ্ছে ক্রল এরর আইডেন্টিফিকেশন। তো ক্রল মানে ধরেন এই যে যে স্পাইডারটা বা যে বোটটা যখন ক্রল করে, তো ওই ক্রল করার পর যখন কোনো এরর আইডেন্টিফাই করতে হয়, সেটাকে কিভাবে সর্ট আউট করবে, এই কাজগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। এরপর হচ্ছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, ডুপ্লিকেট কন্টেন্ট অডিট, কোনো কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে গেল কিনা। এরপর হচ্ছে সাইট স্ট্রাকচার, এই কাজগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর।
এরপর 4 নম্বরে লোকাল এসইও হবে। ঠিক আছে, এখানে 4 নাম্বার হবে। তো লোকাল এসইওটা হচ্ছে যাদের লোকাল বিজনেস আছে তাদের জন্য। লোকাল বিজনেস বলতে কোনো একটা নির্দিষ্ট শহর বা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে যেই বিজনেসগুলো হয়, সেটা হচ্ছে আপনার সেই বিজনেসের ওয়েবসাইটটা হচ্ছে লোকাল এসইও দিয়ে লোকাল এসইও করা হয়। ধরুন কোনো একজন বিজনেস ওনার যার হচ্ছে একটা বিজনেস আছে, যে হোমমেড ফুড ডেলিভারি বিজনেস। ঠিক আছে, আজকাল বড় বড় শহরগুলোতে হোমমেড ফুড ডেলিভারি বিজনেসটা অনেক বেশি পপুলার। তো দেখা যায় যে ব্যস্ত জীবনে হচ্ছে সবার এতটা সময় হয় না যে বাসায় এসে রান্না বান্না করা বা এটা। তো বড় বড় শহরগুলোতে দেখা যায় যে হোমমেড ফুড ডেলিভারি বিজনেসটা হচ্ছে অনেক বেশি পপুলার হয়েছে। তো ধরুন এরকমই কোনো একজন বিজনেস পার্সন যার হচ্ছে এরকম একটা বিজনেস আছে, যেমন ঢাকা সিটির মধ্যে শুধুমাত্র তার বিজনেস, বা ঢাকা সিটির মধ্যেই হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে, যেমন উত্তরায় বা হচ্ছে ধরেন গুলশান বনানীতে বা ধানমন্ডিতে, এরকম একটা নির্দিষ্ট এরিয়াতে, যেহেতু হোমমেড ফুডটা হচ্ছে একটা পচনশীল একটা প্রোডাক্ট, এটা হচ্ছে পসিবল হয় না যে দূর দূরান্তে হচ্ছে ডেলিভার করার জন্য। তো সে কি করলো, একটা নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে হচ্ছে তার বিজনেসটা সে এক্সপান্ড করলো। তো সেই বিজনেসের জন্য সে যে ওয়েবসাইট তৈরি করবে, সেখানে যে এসইওটা হবে সেটা হবে লোকাল এসইও। ঠিক আছে, তো এই কথাগুলোই এখানে বলেছে যে লোকাল এসইও strategy for local businesses is one of the most important types of SEO, as it help the business become more visible in local search results on Google. Local SEO helps businesses reach the local audience by analyzing their behavior through trillions of searches. If you use local SEO practices, then your local business has the opportunity to rank higher in the search results and the local map pack at the same time. Thus, in turn, helps grows your business and increase traffic to your website. ঠিক আছে, তো আমি যে কথাগুলো বললাম সেটাই হচ্ছে এখানে লিখলো। তো আপনাদের যদি এক্সামে প্রশ্ন আসে যে এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায় সিম্পলি, তো সেই ক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখবেন: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আর হচ্ছে লোকাল এসইও। আর যদি প্রশ্ন এরকম ভাবে আসে যে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, তো সেক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখবেন। 1 নাম্বার হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, 2 নাম্বার হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, 3 নাম্বার হচ্ছে গ্রে হ্যাট এসইও, আর 4 নাম্বার হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। তো আমরা একটু জেনে নেই যে কোনটা কি। আচ্ছা, শুরুতে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে ইথিক্যালি বা বাই ইথিক্স সবচাইতে ভালো এসইও টেকনিক। একটা সার্চ ইঞ্জিন বা একটা গুগল যা কিছু হচ্ছে রিকমেন্ড করে বা যে গাইডলাইন হচ্ছে দিয়ে থাকে, সেই সব গাইডলাইন বা রুলস মেনে নিয়ে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও করা হয়। তো এখানে কি লিখছে দেখেন, যে হোয়েন ইউ আর হিয়ার সামওয়ান সে হোয়াইট হ্যাট এসইও, দ্যাট মিনস দ্য এসইও প্র্যাকটিসেস দ্যাট আর ইন লাইন উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য মেজর সার্চ ইঞ্জিনস ইনক্লুডিং গুগল. White Hat SEO improves your search engine rankings on the SERPs while regulating the integrity of your website with the search engine's terms of service. আচ্ছা, তো হোয়াইট হ্যাট এসইও practices are the best way to create a successful website. Here are some
few here are a few white hat SEO practices that you must follow strictly. আচ্ছা, এটা সবচাইতে ভালো, ঠিক আছে, সবচাইতে ভালো এসইও প্র্যাকটিস একটা সাকসেসফুল ওয়েবসাইট তৈরি করার জন্য। আর এখানে কিছু রুল, মানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে যে কি কি করতে হবে বা কোনগুলো স্ট্রিক্টলি হচ্ছে ফলো করতে হবে। ইউজ কিওয়ার্ড রিচ ডেসক্রিপটিভ মেটা ট্যাগস, provide quality services and content to the website visitors, make your website easy to navigate। আচ্ছা, তো এখানে কি করতে হবে, আপনাকে হচ্ছে মেটা ট্যাগ বা টাইটেল ডেসক্রিপশন যেটাই দেন সেটা কিওয়ার্ড রিচ হতে হবে। 2 নম্বরে হচ্ছে আপনার এখানে কোয়ালিটি সার্ভিস দিতে হবে, যেমন ওয়েবসাইটের ভিজিটর হচ্ছে যাতে বেশি বেশি পান সেক্ষেত্রে হচ্ছে এখানে কোয়ালিটি সার্ভিস দিবেন। আর আপনার ওয়েবসাইটটা যেন ইজিলি নেভিগেট করা যায়, খুব সহজে যেন এটা সবাই ব্যবহার করতে পারে, সেটা আপনি মেক শিওর করবেন। এরপর 2 নম্বরে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইওর অপোজিটটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও গুগল যা কিছু ইনস্ট্রাকশন দেয় বা যে রুলস গুলো আছে সবকিছু হচ্ছে ফলো করে, ঠিক আছে, এটা হচ্ছে হোয়াইট হ্যাট ফলো করে। কিন্তু ব্ল্যাক হ্যাটে হচ্ছে তার উল্টোটা। ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে গুগলের যে স্বাভাবিক কাজ করার যে ধরনটা আছে বা অ্যালগোরিদমটা আছে সেটাকে সে হচ্ছে ম্যানিপুলেট করে বা এক্সপ্লয়েট করে। সে গুগলের কোনো নিয়ম মেনে চলে না। এটা হচ্ছে অনৈতিক একটা কাজ। তো একটা বিষয় হচ্ছে যে আমরা যদি দুর্নীতি করি বা অনৈতিক কাজ করি তো সেক্ষেত্রে দেখা যায় যে রেজাল্টটা খুব দ্রুত পাওয়া যায়। যেমন রাতারাতি হচ্ছে সাকসেস পাওয়া যায় বা রাতারাতি হচ্ছে আমরা সফলতা পেয়ে থাকি, তাই না? কিন্তু আবার খুব দ্রুতই কি হয়, এটার একদম ডাউনফল হয় বা এটার রেজাল্টটা খুব একটা ভালো হয় না। তো ব্ল্যাক হ্যাট এসইওটাও এরকম। আপনি যদি খুব দ্রুত বা রাতারাতি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে চান তো সেক্ষেত্রে আপনি ব্ল্যাক হ্যাট এসইও করলে খুব দ্রুত হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্ক হয়ে যাবে। কিন্তু যতটা দ্রুততার সাথে এটা হচ্ছে র্যাঙ্ক করবে তত দ্রুতই হচ্ছে এটা আপনার গুগল সার্ভার থেকে এটা ডিলিট হয়ে যাবে। গুগল যখন নোটিস করবে যে আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর আসছে বা অনেক বেশি ট্রাফিক জেনারেট হচ্ছে কিন্তু এরা বেশিক্ষণ হচ্ছে আপনার ওয়েবসাইটে স্টে করছে না বা হচ্ছে আপনার ওখানে মানে যেই সার্ভিসের জন্য ওরা আপনার ওয়েবসাইটটা ভিজিট করছে সেই সার্ভিসটা আপনি সার্ভ করতে পারছেন না বা রিভিউ খারাপ পাচ্ছেন বা এখানে যে ভিজিটররা আছে রিভিউ খারাপ দিয়ে যাচ্ছে, তখন গুগল বুঝতে পারবে যে আপনি ব্ল্যাক হ্যাট এসইও করেছিলেন। তো সেক্ষেত্রে গুগল কি করবে, তার সার্ভার থেকে আপনার সাইটটা বা ওয়েবসাইটটা পুরোপুরি ডিলিট করে দিবে। তো এই কাজটা করা যাবে না, রাতারাতি আসলে সফলতা পাওয়া যায় না। হচ্ছে সঠিক হচ্ছে নিয়ম মেনে চলে হচ্ছে ধৈর্যের সাথে হচ্ছে কাজ করলে দেন একটা সময় পরে হচ্ছে সফলতাটা পাওয়া যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। এরপর 3 নম্বরে হচ্ছে গ্রে হ্যাট এসইও। তো গ্রে হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও দুটোর সংমিশ্রণ। তো এখানে হচ্ছে নৈতিকতার কিছু বিষয়ও থাকে, পাশাপাশি অনৈতিক কিছু বিষয়ও এখানে মিক্স করে দেওয়া হয়। তো এই কাজটাও করা যাবে না আসলে। আপনি নৈতিকতার সাথে কিছু অনৈতিক মিশিয়ে দিলে পুরো বিষয়টা যে নৈতিক হয়ে যাবে এরকম না। তো এখানে যদি আপনি হচ্ছে টিকে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে হোয়াইট হ্যাট এসইও করতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন যে গ্রে হ্যাট এসইও সম্পর্কে কি বলছে, যে ইটস অ্যান এসইও প্র্যাকটিস দ্যাটস রিস্কিয়ার দ্যান হোয়াইট হ্যাট এসইও, দ্যাটস because the grey hat SEO practices belong neither to the white hat nor black hat category, as the terms of conditions regarding to the issue are unclear. However, using grey hat SEO practices will not result in a site ban from search engines. In simpler term, the material or content that you publish in accordance with the grey hat SEO remains ill-defined. Knowing the grey hat SEO practices can save your website from losing traffic, as you will be aware of the negative consequences, which will help you adopt fair practice. আচ্ছা, তো আমি যে কথাগুলো বললাম সেটাই বলছে যে হোয়াইট হ্যাট আর ব্ল্যাক হ্যাটের দুটোর সংমিশ্রণ হচ্ছে গ্রে হ্যাট এসইও। তো এটা গ্রে হ্যাট এসইও করলে
হয়তোবা আপনার ওয়েবসাইটটা গুগল সার্ভার থেকে পুরোপুরি ডিলিট হবে না বা আপনাকে ব্যান্ড করবে না, কিন্তু সে কি করবে, আপনার ওই বিজনেসটার উপরে বা ওই ওয়েবসাইটের উপরে একটা ব্যাড ইমেজ পেইন্ট করে দিবে, যাতে করে আপনি হচ্ছে এই সার্ভারে আর কখনোই র্যাঙ্ক করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি সেটাই বলবো যে এখানে টিকে থাকতে হলে অবশ্যই হচ্ছে নৈতিকতার সাথেই হচ্ছে আমাদেরকে টিকে থাকতে হবে। আচ্ছা, এরপর 4 নম্বরে হচ্ছে নেগেটিভ অ্যাসিও বলছে এখানে, আপনারা এখানে হ্যাট শব্দটা জুড়ে দিবেন, নেগেটিভ হ্যাট অ্যাসিও এভাবে লিখবেন। ঠিক আছে? আর নেগেটিভ হ্যাটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট অ্যাসিও। ব্ল্যাক হ্যাট অ্যাসিওতে যেভাবে হচ্ছে অনৈতিক বিষয়গুলো হচ্ছে বেশি প্রাধান্য দেওয়া হয় বা অনৈতিক কাজগুলো করা হয়, নেগেটিভ হ্যাট অ্যাসিওতেও তাই। এখানে কি বলছে যে নেগেটিভ SEO is an adherent and unethical sort of SEO practice today. The goal of negative hat SEO is to lower your competitors' search rankings so that you can overtake them or gain an advantage over them. আচ্ছা, এটাতে কি করা হয় জানেন? নেগেটিভ হ্যাট এসইওটাতে আপনার আপনার যে কম্পিটিটররা আছে বা সিমিলার টপিক বা হচ্ছে বিষয় নিয়ে যাদের ওয়েবসাইট আছে, তাদেরকে তাদের সার্চ র্যাঙ্কিংটাকে লোয়ার করে দেওয়া হয়। ঠিক আছে? তো ব্যাড এসইও টেকনিক্স ইনক্লুড breaking into someone's site and creating an suspiciously large number of low quality links to it and publishing negative feedback or review about them on numerous internet forums and discussion boards, etc. আচ্ছা, তো এটা কি করা হয়, এটা হচ্ছে কম্পিটিটরদেরকে অ্যাটাক করা হয় বা কম্পিটিটরকে টার্গেট করা হয়। তাদের যে সাইটটা আছে এখানে হচ্ছে কি করা হয়, সাসপিসিয়াস কিছু লো কোয়ালিটির লিংক হচ্ছে পাবলিশ করা হয়, বা বিভিন্ন ফোরামে গিয়ে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে গিয়ে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক বা নেগেটিভ রিভিউ হচ্ছে স্প্রেড করা হয়। ঠিক আছে? তো আপনারা ইদানিং দেখেন না যে আমাদের দেশে কি করে, ওই যে যারা বড় বড় উদ্যোক্তা আছে, এরা কি করে একজন আরেকজনের সম্পর্কে হচ্ছে নেগেটিভিটি স্প্রেড করে, বা একজন আরেকজনের সম্পর্কে হচ্ছে খারাপ মন্তব্য করে বিভিন্ন লাইভে এসে, বা হচ্ছে বিভিন্ন পোস্টের মধ্যে দেখবেন যে এরা হচ্ছে ইয়ে করে, মানে নেগেটিভ বলে বা নেগেটিভ রিভিউ দেয় বা ফিডব্যাক দেয়। তো এটা আসলে করা উচিত না। তো এটা অনেকটা নেগেটিভ হ্যাট অ্যাসিওর মতো। ঠিক আছে? যে বিভিন্ন ডিসকাশনে বা বিভিন্ন ফোরামে গিয়ে এরকম নেগেটিভিটি স্প্রেড করে, কাদা ছোড়াছুড়ি করে, একজন একটা পোস্ট দিল, ওইটা নিয়ে হচ্ছে যাকে অ্যাটাক করা হয়েছে সে আবার হচ্ছে আবার আরেকটা পোস্ট করে। তো এই কাদা ছোড়াছুড়ি এগুলো আমরা দেখি উম, প্রতিনিয়তই। তো এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ নেগেটিভ হ্যাট অ্যাসিও। আচ্ছা, তো এখানে কি বলছে দেখেন, এ পার্সন কট ডুইং ব্যাড এসইও ক্যান লিড এ ভ্যারাইটি অফ লিগ্যাল ইস্যুস। আচ্ছা, আমাদের দেশে তো আসলে অতটা ইয়ে না, আমাদের কি বলে, প্রশাসনটা অতটা স্ট্রিক্ট না। উম, তো কিন্তু এই কাজগুলো যারা করে তাদেরকে যদি হচ্ছে ফাইন্ড আউট করতে পারে বা ধরতে পারে, তাহলে হচ্ছে কি হতে পারে, তার বিভিন্ন লিগ্যাল ইস্যুতে সে হচ্ছে সাফার করতে পারে। ঠিক আছে? তো এই যে সাইবার বুলিং বা হচ্ছে সাইবার রে সে হচ্ছে ইয়ে করা, এগুলো কিন্তু খুবই আহ, মারাত্মক ধরনের অফেন্স। ঠিক আছে? এ, আমাদের দেশে হয়তো বা এতটা স্ট্রিক্ট না, কিন্তু বাইরের দেশগুলোতে এই যে আপনি ধরেন একটা কিছু কপি করবেন, কোন একটা কন্টেন্ট কপি করে পাবলিশ করবেন, এই যদি কপিরাইট ইস্যুজে আপনি পড়েন, তো সেক্ষেত্রে কিন্তু মানে বেশ বড় রকমের শাস্তির বিধান রয়েছে। তো আমাদের দেশে আসলে অতটা স্ট্রিক্ট না তো, কিন্তু এগুলো কিন্তু খুবই খারাপ কাজ। হ্যাঁ, এগুলো করা যাবে না। তো এটাই হচ্ছে বিষয়। তো আপনাদের যদি এক্সামে কোয়েশ্চেন আসে যে ইথিক্যালি বা বায়োএথিক্স এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চাই, তো সেক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখবেন: হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। এখানে হ্যাট হ্যাট শব্দটা জুড়ে দিবেন, নেগেটিভ হ্যাট এসইও লিখবেন। তো এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। এছাড়া এসইও ইটসেলফ হচ্ছে একটা বিশাল ক্ষেত্র। তো
আপনি যদি হচ্ছে এসইও নিয়ে হচ্ছে ক্যারিয়ার করতে চান, তবে এখানে হচ্ছে কাজের অনেক ইয়ে আছে, কি বলে, সুযোগ আছে। তবে মোটামুটি আপনাকে 2 থেকে আড়াই বছরের মতো সময় নিয়ে নামতে হবে এখানে। দেখা যায় যে এসইও শিখতে শিখতেই হচ্ছে আপনাদের প্রায় 6-7 মাস টাইম লেগে যাবে। এরপর হচ্ছে এখানে আপনি নিজের ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবেন। তো সেটাও যথেষ্ট সময় সাপেক্ষ একটা কাজ। প্রায় 8 মাস থেকে 1 বছরের মতো টাইম লেগে যায়। এরপর কোনো একজন ক্লায়েন্ট আপনি হচ্ছে ম্যানেজ করলেন বা অর্ডার পেলেন, তার ওয়েবসাইট র্যাঙ্ক করতে করতে আপনার প্রায় 6-7 মাসের মতো টাইম লেগে যায়। তো এইভাবে মোটামুটি 2-2.5 বছরের মতো সময় লাগে। তবে যদি হচ্ছে একজন ক্লায়েন্ট আপনি হচ্ছে ক্লায়েন্টের কাজ আপনি পেয়ে যান, তাহলে এটা হচ্ছে একদম ফুল টাইম জবের মতো, যে আপনাকে হচ্ছে সে বারবার হায়ার করতে বাধ্য তার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য। তো সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে ঠিকঠাক মতো ভালো মতো কাজ করতে পারেন, তাহলে হচ্ছে সে আপনাকে মাসের পর মাস হচ্ছে আপনাকেই সে রাখবে তার কাজটা বা ওয়েবসাইটের র্যাঙ্কিংটা ধরে রাখার জন্য। ঠিক আছে? তো ফাইবার আপওয়ার্কে তো এই কাজের ভ্যালু আছেই। পাশাপাশি আরেকটা মার্কেট প্লেস আছে যেটা কিনা শুধুমাত্র এসইও নিয়ে কাজ হয়। তো ওই মার্কেট প্লেসের নাম হচ্ছে এসইও ক্লার্ক। ঠিক আছে, এসইও ক্লার্ক হচ্ছে মার্কেট প্লেসের নাম। তো মার্কেট প্লেস যেমনটা হয় এখানে হচ্ছে সেলারদের গিগ দেওয়া আছে। পাশাপাশি এখানে হচ্ছে তার প্রাইসিং, এরপর রিভিউ, এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আবার এখানে কিছু ক্যাটাগরি ওয়াইজও আছে, যেমন এসইওর যে পুরো পার্টটা নিয়ে কাজ করতে হয় ওইরকমও না। এর বিভিন্ন পার্ট নিয়েও কাজ করা যায়। যেমন আপনি যদি মনে করেন না আমি শুধুমাত্র অন অন পেজ এসইও করব বা কন্টেন্ট ক্রিয়েট করব, ঠিক আছে, আমি শুধু বায়ারদের জন্য কন্টেন্ট লিখে দিব, আপনি সেই কাজটাও করতে পারেন। আবার আপনি যদি মনে করেন না আমি শুধু ব্যাকলিংক করব, সেটাও করা যায়। আবার কিওয়ার্ড রিসার্চের কাজও আলাদাভাবে করা যায়, বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা যায়, টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করা যায়, লোকাল এসইও নিয়ে কাজ করা যায়। মানে এরকম পার্ট বাই পার্টও হচ্ছে আপনারা আলাদা আলাদা টপিক নিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে? তো এখানে দেখেন এই যে লিঙ্ক বিল্ডিং, আর্ট এন্ড ডিজাইন, কন্টেন্ট রাইটিং, অনসাইট এসইও, প্রোগ্রামিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লোকাল এসইও, গেস্ট পোস্ট, এরকম হচ্ছে আলাদা আলাদা টপিক আছে। তো যে যে বিষয়ে আগ্রহী সেটা নিয়ে হচ্ছে মোটামুটি টাইম নিয়ে নামলে হচ্ছে এখান থেকে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, তো এখানে উম এখানে দেখেন কিছু টার্ম আছে, এই যে ডিএ, পিবিএন, টিএ। হ্যাঁ, এই টার্মগুলো কিছু টার্মের আমরা হচ্ছে অ্যাব্রিভিয়েশন দেখতে পাচ্ছি, এটার ইলাবোরেশনটা কি হবে। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে একটা পোস্ট করছি, পোস্ট করার পর আমি হচ্ছে বলছি কি করতে হবে। অরিতে, তোমার স্যার আজকে আসবে না কালকে আসবে বলে দিয়েছে। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে একটা পোস্ট করে নেই, তারপর আমি বাকিটা বলছি। আজানটা হচ্ছে, আজানের জন্য একটু অপেক্ষাও করি।
আচ্ছা, আজানটা শেষ হোক। আবার স্যার করা লাগবে। শেষ লাগ- আচ্ছা, তো এখানে দেখেন আমি একটা পোস্ট করেছি। তো এখানে হচ্ছে কিছু অ্যাব্রিভিয়েশন দেওয়া হয়েছে। এটার ইলাবোরেশনটা কি হবে, এটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এই হোমওয়ার্ক একটা দিলাম আপনাদেরকে, এটা হচ্ছে আপনারা আজকে কি বার, সোমবার, বুধবারের আগে সবাই হচ্ছে এই টার্মগুলোর ইলাবোরেশন কি হবে সেটা ফাইন্ড আউট করে এখানে আমার পোস্টের কমেন্টে হচ্ছে আপনাদের হচ্ছে হোমওয়ার্কটা দিবেন। ঠিক আছে, আলাদাভাবে পোস্ট করার প্রয়োজন নেই। এখানে হচ্ছে আপনারা আপনাদের রেজাল্টটা যেটা যেটা হবে সেটা কমেন্টে এসে লিখবেন। এখন বিষয় হচ্ছে টিএ ডিএ এগুলোর তো এই অ্যাব্রিভিয়েশন গুলোর তো ইলাবোরেশন বিভিন্ন রকমের হয়, তাই না? তো আপনারা ফাইন্ড আউট করবেন এভাবে যে টিএ মিনিং ইন ডিজিটাল মার্কেটিং বা টিএ মিনিং ইন এসইও, এইভাবে হচ্ছে সার্চ করবেন। সার্চ করে এটা বের করে হচ্ছে এটার কমেন্টে এসে লিখবেন, আলাদাভাবে পোস্ট করবেন না। ঠিক আছে, তো সবাই বুধবারের আগে হচ্ছে এগুলো সব এখানে দিবেন। আমি বুধবার দিন আমি হচ্ছে এটার এক্সাক্ট রেজাল্টটা কি হবে বা এক্সাক্ট মিনিং গুলো কি হবে সেটা আমি পোস্ট করব। বুধবার আগে হচ্ছে দিয়ে নেবেন। আমি এতক্ষণ কি বললাম? বললাম না, টিএ মিনিং ইন এসইও বা টিএ মিনিং ইন ডিজিটাল মার্কেটিং এভাবে সার্চ করবেন। আচ্ছা, তাহলে আপনাদের বুধবার দিন ক্লাস বন্ধ থাকবে। শনিবার হচ্ছে আপনাদের এক্সাম হবে। শনিবার জুমে ক্লাস হবে না। আপনাদের গ্রুপে আমি পোস্ট করব, সেখানে আপনাদের প্রশ্নের লিঙ্কটা দেওয়া হবে। তো যেভাবে ক্লাসে ইনস্ট্রাকশন দিলাম, ক্লাস ভিডিওটা খুব ভালো মতো সবাই শুনে নেবেন। কোয়েশ্চেনের ফরম্যাট কিভাবে সাবমিট করবেন, কিভাবে রেজাল্ট দেখবেন, এ নিয়ে বিস্তারিত বলা হয়েছে ক্লাসের শুরুতে। ক্লাসের ভিডিওটা সবাই খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। আর ট্রাই করবেন সবাই এক্সামটাতে অংশগ্রহণ করার জন্য। পাশ ফেল যাই আসুক, নতুন একটা এক্সপেরিয়েন্স হবে। অনলাইনে কিভাবে এক্সাম হয় এটা নিয়ে একটা নতুন এক্সপেরিয়েন্স আপনাদের হবে। এরপর আপনাদের নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ সোমবার থেকে। ঠিক আছে, আর যেভাবে বললাম প্রিভিয়াস ক্লাস ভিডিওগুলো সবাই দেখবেন।
এই যে 10টা ক্লাস হলো, 10টা ক্লাসের ভিডিও দেখবেন। ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করবেন, ফ্রিল্যান্সিং নিয়ে পড়াশোনা করবেন, আর টেকনোলজি নিয়ে পড়াশোনা করবেন। ঠিক আছে, তো আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন, আমি প্রশ্ন নিব। আপনাদের চ্যাট বক্সে আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিংক দিচ্ছি। সবাই এই অ্যাকাউন্টটা একটু দেখেন, এখানে আমি রিসেন্টলি কাজ করছি, আমি পিন বা ভিডিওগুলো কিভাবে তৈরি করছি সেটা দেখেন। চাইলে ফলো দিতে পারেন, আর ভিউজ করেন, কমেন্ট করার প্রয়োজন নাই। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা সবাই একটু ভিউ করেন বা ফলো দিয়ে রাখেন। চাইলে পিন সেভ করে রাখতে পারেন, সমস্যা নাই, পিন সেভ করে রাখতে পারেন। কিভাবে আমি পিনগুলো করেছি সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে। দেখেন দিয়েছি, এটা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ফলো দিয়ে রাখেন। আর পিনগুলো দেখেন কিভাবে ডিজাইন করেছি, কি করেছি সেটা দেখেন। চাইলে সেভ করতে পারেন। আচ্ছা, প্রশ্ন নিব। মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আপনি বললেন যে কিছু কিছু প্রশ্নের সঠিক অ্যান্সার করার পরেও ভুল দেখাবে, কিন্তু আমি যদি ভুল অ্যান্সার করি কিন্তু সেটা আমি জানি না যে আমি ভুল করছি, তাহলে আমরা মার্কস কাউন্ট করবো কেমন? ওখানে অ্যান্সার লেখা থাকবে, আপনি সাবমিট করার পর ভিউ রেজাল্টে গেলে সঠিক অ্যান্সার যেটা সেটা ওখানে লেখা থাকবে। ও, ঠিক আছে ম্যাম, এটা কনফার্ম। মেরিনা। ম্যাম, এসইওর কাজগুলো করার জন্য কি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানাটা জরুরি? হ্যাঁ, না, এসইও শিখতে শিখতে গেলে আপনাকে শিখতে হবে ওটা। ওয়েব ডেভেলপমেন্টটা। হ্যাঁ। ম্যাম, আপনাদের মানে এই যে লিড আইটিতে কি ওয়েব ডেভেলপমেন্টের কোনো কোর্স আছে? আমার জানা মতে নেই এখন, সামনে আসবে কিনা বলতে পারছি না, আসলে আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। রফিকুল ইসলাম। জি ম্যাডাম। জি ম্যাডাম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার দুইটা কোশ্চেন ছিল। আচ্ছা ম্যাডাম, ওই যে আচ্ছা ম্যাডাম, আমাদের কি ওই যে সোশ্যাল মিডিয়া বলতে এই যে এখন ইনস্টাগ্রামের কি কোনো দেখানো হবে না এখন? হ্যাঁ, দেখানো, কি জানি বলতে পারছি না। ম্যাডাম, ইনস্টাগ্রামও তো ফেসবুকের পাশাপাশি এটাও একটা বড় বড় প্ল্যাটফর্ম। যেগুলো শিখেছি ভাইয়া এগুলোই আগে শিখে নেন ভালো মতো। এটা ঠিক আছে, শিখবো। মাত্র যেহেতু এক্সাম চলে আসলো, সোশ্যাল মিডিয়ায় আর আর কোন কোন সাইডে আমাদের মানে অ্যাকাউন্ট শেখানো হবে বা? আপনাদের ইউটিউবের ক্লাস আছে, টুইটারের ক্লাস আছে, কোরাতে আছে। আচ্ছা, তাহলে ইনস্টাগ্রাম নাই ম্যাডাম? আমি বলতে পারছি না, আমি জেনে জানাবো। আর মনিরুল, আপনি ট্যুরে যাবেন, পরে এক্সাম দিতে পারবেন কিনা? না, সুযোগ নেই, পরে দিতে পারবেন না। যেদিন এক্সাম হবে সেদিনই দিতে হবে। 7টা থেকে রাত 12টা পর্যন্ত লিঙ্ক থাকবে, ওই টাইমের মধ্যে দিতে হবে। তো দিতে পারবে, যদি একটু উড়ে যাবে যে জায়গায় যাচ্ছে অনলাইনে পরীক্ষা দিতে হবে, সমস্যা নেই। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? জলি।
জলি বলুন। জি ম্যাম। ম্যাম আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে পেজ ক্রিয়েট উম, করা যাচ্ছে না কেন? আপনার আইডিতে কয়টা কানেকশন আছে? একটাও নেই। তো ক্লাসে কি ভালো মতো শুনেন না? ক্লাসগুলোতে কি বলা হয়? আ- আচ্ছা ম্যাম। শুনেন কিন্তু কিনা সেটা বলেন আগে। জি ক্লাসে ম্যাম। ক্লাসে যে বলেছিলাম যে কোম্পানি পেজ খুলতে বা বিজনেস পেজ খুলতে আপনার আইডিতে কানেকশন থাকতে হবে, সেটা বুঝতে পেরেছিলেন কি বলা হয়েছিল? জি ম্যাম। আমার আগের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল, সেটা ফোনে। সেটাতে পেজ খুলতে গেলে জাস্ট ইয়া হয়, কি ভেরিফাই আসে, এই জন্য আরেকটা ল্যাপটপে ইয়া করছিলাম, সেটা দিয়া কানেকশন যায়। কিন্তু আগেরটাতে না, পেজ খুলতে গেলে আহ, ইয়ে আসে, ভেরিফাই আসে। ভেরিফিকেশন চাইলে ভেরিফিকেশন করে নিতে হবে। ম্যাম, কালকে ভেরিফিকেশন করতে গেছিলাম, কিন্তু ভেরিফিকেশন করার সময় আবার রাস্টিকেট হয়ে গেছে। ভেরিফিকেশন করে নেন। আর আপনি দুইটা আইডি খুলে বসে আছেন কেন? একজন ব্যক্তির একটাই লিঙ্কডইন আইডি থাকবে। এটা তো ম্যাম আমার দুইটা আইডি অনেক আগে করা ছিল, এখন না তো। এক জায়গায় কাজ করেছিলাম তো, সেইখান থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট মানে খুলতে বলেছিল না, কিন্তু আমি খুলতে নিছিলাম, কিন্তু পুরোপুরি অ্যাকাউন্ট করছিলাম না। তো এটাই তো এডিট করা যেত। সেটা তো বুঝতে পারি না, আগে তো আমাকে কেউ ইনস্ট্রাকশন দেয়নি যে একবার একটা অ্যাকাউন্ট একবারই খুলতে হয়, আরেকটা যে খোলা যায় না সেটা তো তো ক্লাসে জানতাম যে না। আমি এত করে বলি যে সেগুলো শুনেন না? জি ইনস্ট্রাকশন ম্যাম, দেওয়া হয় না মানে? এখন তো আপনি বলছেন, আগে তো কেউ বলেনি, আমার তো অ্যাকাউন্ট দুইটাই আগে করা, এখন তো এডিট করে নিছি। ভালো করছেন। যে কোনো একটা রাখেন, ওইটা ওইটা দিয়ে কাজ করেন। জি ম্যাম। রফিকুল ইসলাম, কই? আর কারো কোনো প্রশ্ন? রিয়া? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম বলতেছিলাম কোয়েশ্চেন যে করব ম্যাম, কেমন থাকবে একটু যদি ধারণা দিতেন। আপনি তো কোয়েশ্চেন করবেন না, আপনি অ্যান্সার দিবেন। ম্যাম আনসার যে দিব, আপনার যে কোয়েশ্চেন করবেন এটা মানে কেমন করবেন, ওই যে একটু এটা ধারণা তো দিলে ভালো বললামই, হতো। আপনার হচ্ছে 25টা থাকবে এমসিকিউ, 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। ঠিক আছে? 25টা এমসিকিউ বুঝেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেখানে হচ্ছে আপনার 4টা করে অপশন দেওয়া থাকবে। যেটা কারেক্ট অপশন হবে সেটা টিক দিবেন। আর 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে, শর্ট কোয়েশ্চেন লেখার জন্য ওখানে জায়গা থাকবে। ওখানে যেটা কোয়েশ্চেন করবে সেটা টু দা পয়েন্টে শুধু অ্যান্সারটা লিখে দিবেন। আর বিগত 10টা ক্লাসের ভিডিওগুলো দেখবেন। ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করবেন, ফ্রিল্যান্সিং নিয়ে করবেন, টেকনোলজি নিয়ে পড়াশোনা করবেন। আচ্ছা ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর কারো কোনো প্রশ্ন নেই? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসের অংশগ্রহণ করার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। এটা কি লিখছে? এক্সাম কি? কাই ভিত্তিক আবার কি? কাই ক্লাস ভিত্তিক হবে? এই জলি, কি লিখেছেন এটা? মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাম আমাদের এক্সাম যে হবে সেটা কি এই ক্লাস ভিত্তিক হবে নাকি অন্য কোনো টপিক নিয়ে? ওরে আল্লাহ, আমি সারাদিন রামায়ণ পড়ছি আর আপনি সকালে উঠে বলেন যে সীতাকার বাপ। এতক্ষণ কি আমি বললাম? ফুল ক্লাস করতে পারি নাই, এই জন্য পুরোটাই বুঝি নাই। বিগত 10টা ক্লাসের ভিডিও দেখেন।
ঠিক জি আছে, ম্যাম। ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করেন, ফ্রিল্যান্সিং নিয়ে পড়াশোনা করেন। হুম। এগুলা কি আমি গুগলে সার্চ করে পড়াশোনা করব নাকি? আপনি যেখান থেকে পারেন। আর কোনো প্রশ্ন? না ম্যাম, আর প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। আসসালামু আলাইকুম।